বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে হাজির হলাম তার শিরোনাম হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকরণ প্রসঙ্গে। সম্মানিত সুধী, আপনারা জানেন যে গতকাল 10 মে 2025 তারিখে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর সভায় সিদ্ধান্ত হয়েছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকরণ করা হলো এবং এটা কার্যকরী হবে যেদিন থেকে অফিস খুলবে এবং সেদিন থেকেই নির্বাহী আদেশে, সরকারি নির্বাহী আদেশে এই আদেশটি কার্যকরী হবে। এখন প্রশ্ন হলো যে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকরণ করা হলো, এটা কেন? তো এইটার উত্তর দেওয়ার আগে আওয়ামী লীগের যে পতন হলো 2024 সালের 5 আগস্ট, এই প্রসঙ্গে কিছুটা ইতিহাস আমি টেনে তারপরে আওয়ামী লীগের নিষিদ্ধকরণ, তাদের কার্যক্রম নিষিদ্ধকরণ প্রসঙ্গে আমি দু একটা কথা বলবো। সেটি হচ্ছে যে আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে 15-16 বছর ধরে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগকে ক্ষমতাকে সরবার জন্যে তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করছিল। তাদের ভিতরে হরতাল হয়েছে, তাদের ভিতরে মিছিল হয়েছে, মিটিং হয়েছে, কিন্তু 15-16 বছরে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো যায়নি এবং আওয়ামী লীগ আরও শক্তিশালীভাবে তারা 3টি নির্বাচনে মানুষকে কোনো ভোটাধিকারের সুযোগ না করে দিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তারা এক প্রকার জোর করেই ক্ষমতা ছিল এবং সর্বশেষ 2024 সালের নির্বাচনেও রাজনৈতিক দলগুলো, বিরোধী দলের রাজনৈতিক দল, বেশিরভাগ বড় বড় দলগুলোই অংশগ্রহণ করেনি এবং তার ভিতর দিয়েই একটা ভোটারবিহীন নির্বাচনে এই আওয়ামী লীগ আবারও 2024 সালে তারা ক্ষমতায় আসলো। এই যে 15-16 বছর ধরে তারা ক্ষমতা আঁকড়ে থাকলো এবং তাদের পরিকল্পনা ছিল, আমেরিকার পরিকল্পনা ছিল 2041-42 সাল পর্যন্ত তারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে এবং এই রাষ্ট্রীয় ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারে এমন ধরনের রাজনৈতিক শক্তি, বিশেষ করে বিএনপি, জামাত এবং অন্যান্য যেসব রাজনৈতিক দলগুলো সক্রিয় ছিল তাদেরকে কোনো স্পেস দেওয়া হবে না এবং তাদেরকে জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়ে তাদেরকে নিঃশেষ করে দেওয়া হচ্ছিল এবং আওয়ামী লীগের প্রত্যাশা ছিল যে তারা নির্বিঘ্নে 2041-42 সাল পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন থাকবে। কিন্তু রাখে আল্লাহ মারেকেই আমরা একটা কথা প্রায় শুনি যে 15-16 বছর ধরে আওয়ামী লীগের ক্ষমতা না আসানো গেলেও এই যে 2024 সালের জুলাই আগস্ট থেকে শুরু করে কোটা বিরোধী আন্দোলন শুরু হলো এবং কোটা বিরোধী আন্দোলনে একটি পর্যায়ে সরকারকে সরানোর জন্য, আওয়ামী লীগকে পতনের জন্য তারা এক দফার আন্দোলনে চলে গেল এবং শেষ পর্যন্ত 2024 সালের 5 আগস্ট সরকারি পতন হলো এবং আওয়ামী লীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তিনি এদেশ থেকে পালাতে বাধ্য হলেন এবং তারপর তো ইতিহাস আপনারা জানেন যে 2024 সালে 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটা উপদেষ্টা পরিষদ গঠন হলো এবং বিগত 8-9 মাস ধরে এই সরকার দেশ চালাচ্ছে। এখন প্রশ্ন হলো যে হঠাৎ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলো কেন সরকারকে? আসলে দীর্ঘদিন ধরেই ছোট ছোট দলগুলোর, বিশেষ করে নতুনভাবে গঠিত এই এনসিপি, ন্যাশনাল সিটিজেন্স পার্টি, এদের নেতৃবর্গ বলে আসছিল যে আওয়ামী লীগের বিচার না করা পর্যন্ত নির্বাচনের কথা যেন মুখে না নিয়ে আসে এবং তাদের আরও একটা দাবি ছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। এটা কন্টিনিউ তারা বলে আসছিল, কিন্তু ওই যে গত 2-3 দিন ধরে হঠাৎ করে যমুনার সামনে এনসিপির নেতৃত্বে, বিশেষ করে হাসনাত আবদুল্লাহর আহ্বানে, যে ওখানে জামাতেরও কিছু অংশ দেখলাম আর ছোট ছোট দলগুলো তাদের সাথে একাত্মতা ঘোষণা করলো এবং তারা একটি পর্যায়ে এই যমুনা থেকে তারা শাহবাগকে ব্লকআউট করলো এবং আমরা সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমগুলোতে দেখলাম যে ওই শাহবাগ সব গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়ে, ওই রাস্তাগুলো বন্ধ করে দিয়ে তারা ওখানে অবস্থান নিয়েছে এবং তারা জনসমাবেশ করছে এবং এই আওয়ামী লীগের যতক্ষণ না পর্যন্ত অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের নিষিদ্ধ করার ব্যাপারে ঘোষণা না দেবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলনটি চালিয়ে যাবে। এবং গতকাল 10 মে আমরা দেখলাম যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের একটি মিটিং ছিল এবং মিটিং শেষে
জনাব আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল উনি গণমাধ্যমের সামনে সাংবাদিকদের সামনে ঘোষণা দিল যে নীতিগতভাবে এই অন্ধ্রপ্রদেশ সরকার এনসিপি এবং অন্যান্য দলের যে দাবি ছিল যে আওয়ামী লীগের কার্যক্রমকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এই দাবিটি নীতিগতভাবে মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং পরবর্তী যেদিনই অফিস খুলবে সেদিন থেকে এটি রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে এই আইনটি কার্যকরী হবে। এখন প্রশ্ন হলো যে কেন সরালো আওয়ামী লীগকে? আওয়ামী লীগকে সরালো এই জন্য যে গত 15-16 বছর তারা মানুষের ভোটাধিকার তারা হরণ করেছে, তারা ভোটাধিকার দেয় নেই, গণতন্ত্রকে তারা কবরচনা করেছে, তারা মানুষের সম্পদ লুটতরাজ করেছে, সুশাসনকে বিঘ্নিত করেছে, প্রতিটা অফিসে তার দলীয়করণ করেছে, তারা দেশের টাকা বিদেশে পাচার করেছে, বিশেষ করে তারা বেগমপাড়া তৈরি করেছে, তারা সেকেন্ড হোম তৈরি করেছে এবং বাংলাদেশের একটি ইন্টেলেকচুয়াল গ্রুপ এবং তারা দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে আগে যে এই নাগরিক সমাজের পক্ষ থেকে বলা হয়েছে যে 26 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে এই গত 15-16 বছরে। এখন আপনারা বলেন যে বাংলাদেশের বাৎসরিক ফাইন্যান্সিয়াল ইয়ারের এক বছরের বাজেট থাকে 6-7 লাখ টাকা বা 7 লাখ টাকার কাছাকাছি। তখন একটা সরকার 15-16 বছর ক্ষমতায় থাকতে যদি 26 লক্ষ টাকা পাচার করে, তার মানে 4টি বছরের বার্ষিক বাজেটের সমান অর্থ তারা পাচার করেছে। এবং আরও এই রাজনৈতিক দলগুলোর উপরে যে জুলুম নির্যাতন চালিয়েছে সেগুলো আমরা নাই বললাম। তাহলে এতগুলো বিবিধ কারণে আওয়ামী লীগ গিয়ে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগকে বিদায় করেছে এবং তাদের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, মন্ত্রী, এমপি সদল বলে তারা দেশ থেকে পালিয়ে গেছে এবং এই 9 মাসে ভিতরে আবার আওয়ামী লীগ গিয়ে এখন সরকারিভাবে তাদেরকে নিষিদ্ধ করা হলো। এখানে এই সমস্ত ঘটনাগুলো কেন ঘটলো? এই আওয়ামী লীগের অপকর্মের কারণে, এই 15-16 বছর অপকর্মের কারণে। এখন আমি আমার বক্তব্যকে শেষ করে নিয়ে আসি। যে দলটার এই আওয়ামী লীগের এই দুরবস্থা হলো, সেই দুরবস্থা তো আগেও হয়েছিল। 1975 সালের 15 আগস্ট একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড ঘটনার পরে 21 বছর রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে ছিল আওয়ামী লীগ। আবার তারা 1996 সালে রাষ্ট্র ক্ষমতায় আসে, আবার 5 বছর ক্ষমতায় থাকার পর আবার বিএনপি আসে, আবার 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতা আসে। এখন আগের বার 21 বছর পর আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল। এবার ক্ষমতা হারানোর পরে এই 15-16 বছর দুর্দান্ত দাপটের সাথে এই ক্ষমতার অপব্যবহারের কারণে এখন যে ক্ষমতা হারালো এবং তাদের যে রাজনীতি কার্যক্রমকে নিষিদ্ধ করা হলো, এখন কত বছর পরে আবার এই আওয়ামী লীগ ক্ষমতায় যাবে এটা ভবিষ্যতে বলবে। এখন অন্য দলগুলোর কী অবস্থা? বিএনপির কথাও যদি বলি, বিএনপি আজ 17-18 বছর ধরে তার রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে। তাহলে বিএনপির কী ভুল হয়েছিল সেই আলোচনাটা আমি অনেক আগে যে একবার করেছি। সে বিএনপির কিছু ভুল ছিল, সেই ভুলের কারণে তাদের আজকে 17-18 বছর ধরে ক্ষমতার বাইরে। আবার বিএনপি কবে ক্ষমতা আসবে সে কথা বলা মুশকিল। তাহলে যে কারণে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো হলো এবং যে কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, সেই সব কাজগুলো ভবিষ্যতে যারা রাষ্ট্রীয় ক্ষমতা আসবে, নিশ্চয়ই বাংলাদেশে একদিন নির্বাচন হবে, সেটি আগামী ডিসেম্বর 2025 সালে হোক আর জুন 2026 সালের ভিতরে হোক, কোনো না কোনো দল ক্ষমতা আসবে। তাহলে যে দল ক্ষমতা আসবে তার মাথায় এই জিনিসগুলো তার থাকতে হবে যে তারা ক্ষমতা আসলে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করবে না, তারা অফিস আদালতে মেধার ভিত্তিতে তারা নিয়োগ দেবে, তারা দলীয়করণের ভিত্তিতে নিয়োগ দেবে না, তারা রাষ্ট্রীয় সম্পদ যেভাবে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে আওয়ামী লীগ, যে দল ক্ষমতা আসবে সেই দল এই রাষ্ট্রীয় সম্পদ লুটতরাজ করবে না, তারা বিদেশে বেগমপাড়া তৈরি করবে না, তারা দেশের সুশাসন প্রতিষ্ঠা করবে, তারা দেশের মানুষের ভোটাধিকার নষ্ট করবে না, তারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, যারা দেশে যে 20% লোক এখনও দারিদ্র সীমার নিচে আছে বা দারিদ্র, সেই লোকগুলোকে দারিদ্র সীমার নিচ থেকে বের করে নিয়ে এসে 5 বছরের মাথায় এই দারিদ্র তার ভিতরে যেসব মানুষ আছে তাদের দারিদ্রতা দূরীকরণ করবে। দেশের লক্ষ কোটি তরুণ যে বেকার,
সে বেকারদের তারা চাকরি দেবে। দেশে যে আইন শৃঙ্খলার অবনতি, দেশের সুশাসনের অভাব, দেশে যানজটে যে ঢাকাবাসী এবং শহরবাসী যে নাকাল, সব মিলিয়ে বাংলাদেশকে যারা ভবিষ্যতে ক্ষমতা আসবে নতুন একটা রাষ্ট্র উপহার দেবে, নতুন একটা বাংলাদেশকে উপহার দেবে। এবং বাংলাদেশের মানুষ যে কারণে আওয়ামী লীগের পরে তো এত খেপা, যে কারণে আওয়ামী লীগকে বিদায়ী করেছে ক্ষমতা থেকে, যে কারণে বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতি কার্যক্রম নিষিদ্ধ হলো, ভবিষ্যতে যারা ক্ষমতায় যাবে সেই সব কারণগুলোর ধারে কাছে যেন অন্য দল না যায়। যদি তারা ব্যর্থ হয়, আবার আওয়ামী লীগ যে অপরাধগুলো করেছে তারা যদি সেই অপরাধগুলি করে, ভবিষ্যতে বাংলাদেশের মানুষ আবার রাজপথে নেমে আসতে কুণ্ঠিত বোধ করবে না। আমি আশা করি আমি যে আলোচনা করলাম, আমি আজকে যেটা শুরু করেছিলাম যে আলোচনাটি, যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকরণ প্রসঙ্গে, এই প্রসঙ্গে আমি কী কারণে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ হলো, কী কারণে আওয়ামী লীগের পতন হলো, এবং এই পতন এবং কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনাকে সামনে রেখে ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা এই জিনিসটা মাথায় রেখেই তারা রাষ্ট্র পরিচালনা করতে সক্ষম হবে এবং বাংলাদেশকে গণতন্ত্র, ভোটাধিকার এবং নতুনভাবে বাংলাদেশের এই রাষ্ট্রটাকে নতুনভাবে তৈরি করবে, মানুষের প্রত্যাশা পূরণ করবে। এই প্রত্যাশা করেই আমি আপনাদের কাছ থেকে আপাতত এখানেই বিদায় নিচ্ছি। ভবিষ্যতে সুযোগ পেলে এই বিষয় নিয়ে আমি আরও কথা বলব। তো আজকে এই পর্যন্তই। আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ।